রোহিঙ্গা জাতির ইতিহাস, এন.এম. হাবিবুল্লাহ। প্রকাশক মনোয়ার আহমেদ। প্রকাশনী বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। প্রচ্ছদ আব্দুল বারিক ভূঁইয়া। তৃতীয় অধ্যায়, রোসাঙ্গের কবি সাহিত্যিকের বর্ণনায় আরাকানের ইতিহাস। ভাগ্যান্বেষী সেনাপতি বুরহানুদ্দিন খান। নসরুল্লাহ খান রোসাঙ্গের অন্যতম প্রতিভাবান বাঙালি কবি। অদ্যাবধি তার 4টি পুঁথিকাব্যের সন্ধান পাওয়া গেছে। শরীয়তনামা কবি নসরুল্লাহ খানের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই গ্রন্থে তার বংশপরিচয় বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন, ধৈর্যবন্ত বীর্যবন্ত মর্যাদার নাহি, অন্তনাম হামিমুদ্দিন মতির নাম, গৌরদেশ বাংলা নাম বসে কয়ে, অনুপমসে বহুপাল উজির প্রধান, তানপুত্র গুণবান অস্ত্রে শস্ত্রে পূজ্যমান, জাগে ঘোষে বুরহানুদ্দিন নাম, দৈবগতি দেশ ছাড়ি ইষ্ট মিত্র সঙ্গে করি, রোসাঙ্গ দেশেত কৈলধাম। তখন রোসাঙ্গ দেশে কিবা আদ্যে কিবা শেষে, অশ্ব আছোয়ার না ছিল, হয় গজ বহু সঙ্গে দেখি তানে নিপরঙ্গে, লস্কর উজির তানে কইল, ইব্রাহিম তানসুদ রূপগুণে অদ্ভুত, অশ্ববার কর্ম বিচক্ষণ, সুজাতউদ্দিন নাম অস্ত্র শস্ত্রে অনুপাম, নাম ধরে তাহার নন্দন। শরীয়তনামার উপরোক্ত বর্ণনায় দেখা যায়, কবির অষ্টম পূর্বপুরুষ হামিদুদ্দিন বাংলার রাজধানী গৌড়ের প্রধান উজির ছিলেন। তার পুত্র বুরহানুদ্দিন কোনো দৈব দুর্বিপাকে পড়ে ভাগ্যের অন্বেষণে বহু অনুচর ও পরিবার পরিজন নিয়ে রোসাঙ্গে এসে আশ্রয় নেয়। রোসাঙ্গে তখন অশ্বারোহী বাহিনী ছিল না। রোসাঙ্গের রাজা বুরহানুদ্দিনের রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে রোসাঙ্গের লস্কর উজির পদে নিয়োগ করেন। বুরহানুদ্দিনই প্রথম রোসাঙ্গ রাজ্যে অশ্বারোহী বাহিনীর প্রবর্তন করেন। পরবর্তীকালে তার পুত্র ইব্রাহিম এবং তার পুত্র সুজাত উদ্দিন সহ অধস্তন পুরুষদের অনেকেই রোসাঙ্গের সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিখ্যাত ইতিহাসবেত্তা ও গবেষক ডাক্তার আবুল করিম ও ডাক্তার এনামুল হক কবি নসরুল্লাহ খানের শরীয়তনামার রচনাকাল 1749 খ্রিস্টাব্দ বলে অনুমান করেছেন। দেখা যায়, বুরহানুদ্দিন কবি নসরুল্লাহ খানের সপ্তম পূর্বপুরুষ। প্রতি প্রজন্মের গড় বয়স 25 বছর হিসাবে ধরে নিলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে আনুমানিক 1574 সালের দিকে বুরহানুদ্দিন বেঁচে ছিলেন। তখন আরাকানের রাজা ছিলেন সেকেন্দার শাহ। রাজত্বকাল 1517 খ্রিস্টাব্দ থেকে 1593 খ্রিস্টাব্দ পর্যন্ত। ত্রিপুরার রাজবংশের ইতিহাস রাজমালাতে দেখা যায়, সেকেন্দার শাহের রাজত্বকালে ত্রিপুরা রাজ অমর মাণিক্যের সাথে আরাকানের এক যুদ্ধ সংঘটিত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সিকেন্দার শাহের মৃত্যুর পর তার পুত্র সেলিম শাহ 1593 খ্রিস্টাব্দে ম্রোহং এর রাজবংশে আরোহণ করেন। বলা হয়ে থাকে, জেবুক শাহের আমলে ম্রৌকু রাজবংশের যদি পরিপূর্ণ স্ফুরণ ঘটে, তবে সেলিম শাহ সেই রাজবংশকে সুসংহত করেছেন। বলা বাহুল্য, 1430 খ্রিস্টাব্দে সেনাপতি সিদ্ধি খানের নেতৃত্বাধীন 50,000 গৌড়ীয় সৈন্যবাহিনীর সহায়তায় যুবরাজ নরমিকলা মোহাম্মদ সুলাইমান শাহ নাম ধারণ করে আরাকানে ম্রৌখু রাজবংশের প্রতিষ্ঠা করেন। ম্রোহং বা পাথরি কিল্লায় সিদ্ধি খান মসজিদের ধ্বংসাবশেষ আজ পর্যন্ত বিদ্যমান। 1430 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাউখু বংশের রাজারা গৌড়ের ইলিয়াস শাহী রাজবংশকে কর প্রদান করত। 1531 খ্রিস্টাব্দে ব্রাউখু রাজবংশের রাজপুত্র জেবুক শাহ ম্রোহংয়ের ক্ষমতা দখল করে বাংলার বশ্যতা অস্বীকার করে আরাকানের পরিপূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন। 1593 খ্রিস্টাব্দে এই বংশের রাজা সেলিম শাহ আরাকানের সিংহাসনে আরোহণ করে বঙ্গদেশের ঢাকা সুন্দরবন থেকে বার্মার মলমিন পর্যন্ত এক বিস্তৃত ভূভাগ আরাকান রাজ্যভুক্ত করেন এবং সেলিম শাহ নিজেকে বাদশাহ উপাধিতে ভূষিত করেন। ফরাসি পরিব্রাজক ফাইয়ার্ড এ সময় ভারত সফর করেন এবং তিনি বঙ্গোপসাগরের তীরবর্তী আরাকানকে মোগলদের পর দ্বিতীয় শক্তিশালী রাজ্য হিসাবে অভিহিত করেছেন।
কবি নসরুল্লাহ খানের পূর্বপুরুষ বুরহানুদ্দিন খান আরাকান রাজা সেকেন্দার শাহ অথবা সেলিম শাহের লস্কর উজির ছিলেন। এই ঘটনা থেকে আরও বোঝা যায় সেকালে বঙ্গদেশতে বহু লোক ভাগ্যান্বেষণে আরাকানে পাড়ি জমাত। ষষ্ঠদশ শতকের কবি দৌলত কাজীর সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য সৃষ্টি। কাব্যে মনোরম শব্দের ব্যবহার ও সরস কাহিনী বর্ণনায় মহাকবি দৌলত কাজী অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এ যাবৎ তার একটিমাত্র কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া গেছে। তিনি তার জীবদ্দশায় কাব্যগ্রন্থটি লেখার কাজ সম্পন্ন করতে পারেননি। তার মৃত্যুর প্রায় ৩০ বছর পর মহাকবি আলাউল কাব্যের বাকি অংশ সম্পূর্ণ করেন। সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যগ্রন্থটি ষষ্ঠদশ শতকে আরাকানের রোসাঙ্গ রাজসভায় মহামতি আশরাফ খানের অনুরোধে ও পৃষ্ঠপোষকতায় রচিত হয়। কাব্যের কোথাও কবি তার আত্মপরিচয় তুলে ধরেননি, তবে তৎকালীন রোসাঙ্গের রাজনীতির কিছু অংশ চমৎকারভাবে ফুটে উঠেছে। রোসাঙ্গরাজের প্রশস্তি অংশে বলা হয়েছে, রসুলের পদযুগ মস্তকে ধরি পীর গুরুজন পিতৃমাত্রে নমস্কারী, সুজন সকল পদম্যের পুষ্পাঞ্জলি, কহিনী প্রসঙ্গ কিছু রচিয়া পঞ্চালী। কর্ণফুলী নদী পূর্বে আছে এক পুরী, রোসাঙ্গ নগর নাম স্বর্গ অবতারী। তাহাতে মগধ বংশ ক্রমে বুদ্ধাচার, নাম শ্রী সুধা ধর্ম রাজা ধর্ম অবতার। প্রতাপে প্রভাত ভানু বিখ্যাত ভুবন, পুত্রের সমান করে প্রজার পালন। দেবগুরু পূজায় ধর্মে তো তার মন, সে পথ দর্শনে হয় পাপের মোচন। পুণ্য ফলে দেখি যদি রাজার চরণ, নারকিহ স্বর্গ পায় সাফল্য জীবন। পঞ্চশত হস্তিজার বয় আদেশ, অরুণ যোগান কালা মাতঙ্গ বিশেষ। রাজ্য সব উপশম কৈল সুবিচার, কাহে কেহ নাহিংসে উচিত ব্যবহার। ধর্মপাত্র শ্রীযুক্ত আশরাফ খান, হানাফি মোঝাব ধরে চিশতি খানদান। ইমন রতন পালে প্রাণের ভেতর, ইসলামের অলঙ্কার শোভে কলবর। পীরগুরু অভাগ্যত পূজেন্ত তৎপর, লোক উপকার কহে নাহি আত্মপর। রাজনীতি লোকধর্ম বুঝন্ত সকল, মিত্রের সহায় করে অর রসাতল। মসজিদ পুষ্করণী দিলাবহু বিধান, নানা দেশে গেল তান প্রতিষ্ঠা বাখান। সৈয়দ কাজী শেখ মোল্লা আলিম ফকির, পূজন্ত সে সব যেন আপনা শরীর। উপরের কাব্যাংশ হতে আমরা প্রথমে রোসাঙ্গ রাজ্যের ভৌগোলিক অবস্থান জানতে পারি এবং রাজার নাম জানতে পারি। যেমন বলা হয়েছে, কর্ণফুলী নদী পূর্ব আছে এক পুরী, রোসাঙ্গ নগর নাম স্বর্গ অবতারী। তাহাতে মগধ বংশ ক্রমে বুদ্ধাচার, নাম শ্রী সুধর্ম রাজা ধর্ম অবতার। অর্থাৎ রোসাঙ্গ রাজ্যটি কর্ণফুলী নদীর পূর্বে অবস্থিত। লক্ষণীয়, কবি চট্টগ্রামের কর্ণফুলী নদীকে একক হিসেবে চিহ্নিত করে রোসাঙ্গ রাজ্যের ভৌগোলিক অবস্থানের পরিচয় দিয়েছেন। এখান থেকে মনে হয় কবি দৌলত কাজী চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। প্রখ্যাত সাহিত্যিক ডক্টর এনামুল হক মনে করেন তিনি রাউজানের সন্তান। কবি তৎকালীন রোসাঙ্গ রাজার নাম শ্রী সুধর্মা রাজা বলে উল্লেখ করেছেন। কাব্যে রাজাকে মগধ বংশ বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাস পাঠে আমরা জানতে পারি, থিতুধর্মা বা শ্রী সুধাধর্মা রাজা ১৬২২ খ্রিস্টাব্দ হতে ১৬৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আরাকান শাসন করেন। ইতিহাসে এই বংশ ম্রাউখু রাজবংশ নামে খ্যাত। কবি দৌলত কাজীর বর্ণনাতে দেখা যায়, তার সময় রাজারা আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়েন। এখান থেকে বোঝা যায় তার পূর্বে আরাকান রাজারা ইসলামী ভাবাপন্ন ছিলেন। বাস্তবেও আমরা দেখি ম্রাউখু বংশের রাজারা অভিষেকের মাধ্যমে একটি মুসলিম নাম গ্রহণ করেছেন। মুদ্রার এক পিঠে ফরাসি ভাষায় মুসলমানদের কলেমা এবং অপর পিঠে রাজার মুসলিম নাম অঙ্কিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আরাকানের বৌদ্ধরা মগ নামে পরিচিত। অনেক ঐতিহাসিকের মতে মগ শব্দটি মগধ শব্দ হতে এসেছে। আরাকানের কবি সাহিত্যিকরা মগ ও মগধ অভিন্ন অর্থে ব্যবহার করেছেন।
ঐতিহাসিকদের মতে ত্রয়োদশ শতকে ব্রাহ্মণ শক্তির অত্যাচারের মুখে মগ সম্প্রদায় মগধ হতে পালিয়ে এসে আরাকানে আশ্রয় নেয় এবং বসবাস শুরু করে। শ্রী সুধর্মা রাজা ছিলেন এই বংশেরই অধস্তন পুরুষ। মহাকবি দৌলত কাজীর বর্ণনায় আমরা আরও জানতে পারি, রোসাঙ্গ রাজ্য ছিল অতি শক্তিশালী দেশ। রাজার হস্তি বাহিনীতে 1500 হাতি ছিল। রাজার সৈন্যবাহিনীতে ছিল অযুতে অযুত সৈন্য, অশ্ব নাহি সীমা। বলা বাহুল্য, লস্কর উজির আশরাফ খানের অনুরোধে ও পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী, সতীময়না ও লোর চন্দ্রানী এই কাব্যগ্রন্থটি রচনায় হাত দেন। কাব্যে নিজের পরিচয় তিনি এড়িয়ে গেছেন, কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ চিত্তে আশরাফ খানের গুণগান বর্ণনা করলেও আশরাফ খানের বংশ পরিচয় উল্লেখ করেননি। যেমন এক জায়গায় বলা হয়েছে, শ্রী আশরাফ খান ধর্মশীল গুণবান, মুসলমান সবার প্রদীপ, সে রাসূল পরদেশ, গুরুজন আশীর্বাদে, রাজা হোক শাখা চিরঞ্জীব, সুসন্ধানী সুবিক্রম, সুগম্ভীর সমুদ্র সম, কালিতে হাতিম সমদানে, শত্রুশিরে দিয়াপদ, অর্জিলেন তো সুসম্পদ, মহামন্ত আশরাফ খানে। কহে কাজী দৌলত সাফল্য সে সম্পদ, যার নাম রহে সংসারে। কবি দৌলত কাজী লস্কর উজির আশরাফ খানকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন, যেমন মহামাত্য, মহাসত্য, মহামন্ত প্রভৃতি। তবে লস্কর উজির হিসেবেই তিনি সর্বসাধারণের কাছে বেশি পরিচিত ছিলেন। লস্কর উজির আশরাফ খান সমগ্র রোসাঙ্গ রাজ্যে কতটুকু ক্ষমতা ও দাপট রাখত তার পরিচয় পাওয়া যায় ডাচদের একটি বর্ণনা থেকে। দৌলত কাজীর বর্ণনাতেও উল্লেখ আছে, শ্রী আশরাফ খান লস্কর উজির, যাহার প্রতাপ বজ্রে চূর্ণ ঋষির। ডাচদের বর্ণনা থেকে এই বাক্যটির সত্যতা বোঝা যায়। ডাচদের সংরক্ষিত তথ্যে শ্রী সুধাধর্মা রাজার দরবারে অতি প্রতিপত্তিশালী জনৈক লস্কর উজিরের বর্ণনা রয়েছে। ডাচদের ডগ রেজিস্টার অনুসারে 1631 খ্রিস্টাব্দে রাজধানী ম্রোহংয়ে ডাচদের একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। প্রকৃতপক্ষে একটি চুক্তির মাধ্যমে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরাকানের রাজধানী ম্রোহংয়ের বাণিজ্যিক ফ্যাক্টরি স্থাপন করেছিল। ডাচদের কাছে রোসাঙ্গের বাণিজ্যিক গুরুত্ব তেমন একটি উল্লেখযোগ্য ব্যাপার ছিল না, কিন্তু ডাচদের কাছে দাস, ধান, কাপড়ের রং, হাতির দাঁত ইত্যাদি বিক্রি করলে আরাকান রাজা ব্যবসায়িকভাবে লাভবান হন বিধায় রাজার বিশেষ অনুরোধে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্রোহংয়ে ফ্যাক্টরি স্থাপন করে। ম্রোহং হতে ডাচ ব্যবসায়ীরা চাল এবং কৃতদাস সংগ্রহ করত। প্রকৃতপক্ষে এই কৃতদাসরা ছিল বাঙালি। মগ জলদস্যুরা বাংলার উপকূল ভাগ হতে এই সমস্ত লোকদেরকে বন্দি করে আরাকানে নিয়ে যেত। আরাকানের রাজা এদের কিয়দাংশ দাস হিসাবে বিক্রি করতেন এবং বাকিদের আরাকানের অনাবাদি জমি আবাদ করে কৃষি উপযোগী করার চেষ্টায় কাজে লাগাতেন, কারণ বাঙালিরা চাষবাসে অতিশয় দক্ষ। ডাচদের বিবরণ অনুসারে দেখা যায়, দুটি বিষয় ম্রোহংয়ের তৎকালীন ডাচ বাণিজ্যিক কেন্দ্রের কর্মচারীদের ওপরে ভীষণ বিব্রতকর অবস্থা তৈরি করেছে। প্রথম ব্যাপারটি ছিল, ডাচদের সকল চাল ক্রয় করতে হতো জনৈক লস্কর উজিরের কাছ থেকে, অথচ শ্রী সুধর্মা রাজার সাথে ডাচদের চুক্তি ছিল ম্রোহংয়ে ডাচ বাণিজ্যিক কেন্দ্র সাধারণ খোলা বাজার হতে চাল সংগ্রহ করবেন। কার্যত দেখা গেল, লস্কর উজিরের ভয়ে রোসাঙ্গের কোনো লোক ডাচদের কাছে চাল বিক্রি করত না। এছাড়া আরও বিষয় হল, ডাচ ব্যবসায়ীরা রোসাঙ্গ হতে চাল ক্রয় করত এবং রোসাঙ্গ দেশে লোহা ও লৌহ নির্মিত পদার্থ বিক্রি করত। কিন্তু লস্কর উজিরের নির্দেশে আরাকানের জনসাধারণ ডাচ ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি করত না এবং ডাচদের কাছ হতে কোনো কিছুই ক্রয় করত না। ফলে ডাচ ব্যবসায়ীদের লস্কর উজিরের কাছ হতে বেশি দামে চাল ক্রয় করতে হয়েছে এবং অল্প দামে তাদের পণ্য লস্কর উজিরের কাছে বিক্রি করতে হয়েছে। ডাচ ব্যবসায়ীগণ চুক্তির শর্তের কথা উল্লেখ করে লস্কর উজিরের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করেও কোনো ফল লাভ করেনি। এ থেকে মনে হয় ডাচ ব্যবসায়ীগণ লস্কর উজিরের রাজকীয় মর্যাদা সম্পর্কে জ্ঞাত ছিলেন না।
মহাকবি দৌলত কাজীর সতী ময়না ও লোর চন্দ্রাণী শীর্ষক কাব্যগ্রন্থে লস্কর উজির আশরাফ খানের রাজকীয় মর্যাদার বিবরণ দিয়েছেন। বর্ণনানুসারে হোসেন শাহের পর রাজপুত্র থিরিথু-ধর্মাকে রাজা মনোনীত করা হয়। নিয়মটি হল রাজাকে রাজ্যাভিষেকের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে, কিন্তু রাজজ্যোতিষী জানালো যে ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে থিরিথু-ধর্মা রাজার মৃত্যু হবে। এতে রাজমাতা আশরাফ খানের কাছে রাজ্যের সকল রাজনৈতিক ক্ষমতা অর্পণ করে রাজ্যাভিষেক বন্ধ করে দেন। অতএব রাজা নামমাত্র ক্ষমতার অধিকারী হলেও প্রকৃত রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন মহাপাত্র আশরাফ খান। দ্বিতীয় বিষয়টি ছিল একটু ভিন্ন প্রকৃতির। তৎকালীন সময়ের একটি নিয়ম ছিল, যে কোনো বিদেশি ইচ্ছে করলে যতদিন ইচ্ছা ততদিন আরাকানে থাকতে পারবেন এবং সম্মতি সাপেক্ষে যে কোনো আরাকানি রমণীর সাথে বিবাহসূত্রে আবদ্ধ হতে পারবেন, কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার সময় আরাকানি স্ত্রী ও আরাকানি স্ত্রীর গর্ভজাত সন্তানকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সম্ভবত জনসংখ্যা বৃদ্ধির জন্যই এ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ইউরোপীয়রা নিজেদের স্ত্রী পুত্রদের আরাকানে রেখে আসতে ভীষণভাবে বিব্রত বোধ করতে থাকে। এই বিব্রত বোধের প্রধান কারণ হল ইউরোপীয়দের ফেলে আসা সন্তানগণ মুসলমান হিসেবে বড় হবে, তাই ইউরোপীয়রা আরাকান ছেড়ে চলে আসার সময় স্ত্রী পুত্রদের বড় বড় মর্তাবান মটকাতে লুকিয়ে নিয়ে আসতে চাইত। কিন্তু চতুর লস্কর উজিরের লোকজন প্রায় সময় লুকিয়ে রাখা আরাকানিদের ধরে রেখে দিত। ফলে ডাচরা তাদের সন্তান এবং স্ত্রীদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজার কাছে আবেদন জানায়। সুধর্মা রাজা কর্তৃক এই আবেদন প্রত্যাখ্যান করা হয়। উপরের এই ঘটনা হতে লস্কর উজির আশরাফ খানের ক্ষমতা সম্পর্কে আমরা কিছুটা জানতে পারি। মহাকবি দৌলত কাজী বর্ণনা করেছেন এভাবে: শ্রী আশরাফ খান লস্কর উজির, যাহার প্রতাপ বজ্রে চূর্ণ ঋষির। তার বর্ণিত উপরিলক্ষিত তথ্যে আমরা বলতে পারি, তৎকালীন আরাকানি সমাজ ইসলামী ভাবধারায় চলত, যার ফলে ডাচদের ফেলে যাওয়া সন্তান সন্ততি মুসলমান হিসেবে বড় হতো। ডাচদের বর্ণনা মতে এখানে আরও একটি বিষয় দেখা যায়। 1638 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আরাকানের রাজনীতিতে একজন নতুন লস্কর উজিরের আবির্ভাব ঘটেছে। তবে এই নতুন লস্কর উজিরের আমলেও একচ্ছত্র চাল বিক্রির ব্যবস্থা অব্যাহত রয়েছে। ডাচদের বর্ণনা মতো দেখা যায় যে কামা নামের জনৈক মন্ত্রী ম্রোহংয়ের ডাচ ব্যবসায়ী ও শ্রী সুধর্মা রাজার মধ্যে মধ্যস্থতার জন্য আবির্ভূত হয়েছেন। উল্লেখ্য ডাচদের মুসলিম নামসমূহ উচ্চারণ ও লিখনের বানান এতটাই ত্রুটিপূর্ণ যে কামা নামটি পড়ে অন্য কোনো সূত্র ছাড়া তার আসল নাম আবিষ্কার করা সত্যি কষ্টদায়ক। ইতিহাস পাঠে জানা যায় যে এক প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে 1638 সালে শ্রী সুধর্মা ক্ষমতাচ্যুত হন ও মৃত্যুবরণ করেন। অতএব ডাচদের বর্ণনা হতে অনুমান করা যায় যে 1637 সালের শেষ ভাগে এসে লস্কর উজির আশরাফ খান আরাকানের রাজনীতি হতে সরে এসেছেন। হয়তোবা তার অবর্তমানেই আরাকান রাজার প্রাসাদ রাজনীতি ভারসাম্যহীন হয়ে পড়ে। ইতিহাস পাঠে আমরা জানতে পারি, সুধর্মার পত্নী মিনসানি নরপোতাগ্রী নামক শ্রী সুধর্মা রাজার জনৈক জ্ঞাতি ভ্রাতার সঙ্গে আতাত করে শ্রী সুধর্মাকে হত্যা করে রোসাঙ্গের সিংহাসন আহরণ করেন। মাত্র কয়েক মাসের মধ্যে মিনসানিকে তাড়িয়ে নরপোতাগ্রী শাসনভার দখল করে নেন। মহাকবি আলাওলের বর্ণনা হতে দেখা যায়, নরপ্রতাগ্রীর সৈন্যমন্ত্রী ছিলেন সিদ্দিক বংশজাত কুরেশি বড় ঠাকুর, যিনি ছিলেন কুরেশি মাগন ঠাকুরের পিতা। অতএব 1637 সালের শেষ ভাগে ডাচ ব্যবসায়ীগণ যে নতুন লস্কর উজিরের কথা ঘোষণা করেছেন, তিনি কুরেশি বড় ঠাকুর হতে পারেন বলে আমাদের ধারণা। এ প্রসঙ্গে আর উল্লেখ করা যেতে পারে, ইতিহাস পাঠে আমরা জানতে পারি 1635 খ্রিস্টাব্দে শ্রী সুধর্মা রাজার অভিষেক অনুষ্ঠিত হয়। পর্তুগিজ পরিব্রাজক অগাস্টিন মঙ্ক সেবাস্টিন ম্যানরিক শ্রী সুধর্মা রাজার অভিষেক স্বচক্ষে দেখেছেন এবং তিনি এই অভিষেক অনুষ্ঠানের এক মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন। প্রকৃতপক্ষে ম্যানরিক একজন ধর্মযাজক ছিলেন। অভিষেক অনুষ্ঠান বর্ণনা থেকে
তার মুসলিম বিদ্বেষী মানসিকতার পরিচয় পাওয়া যায়। 1629 হতে 1637 খ্রিস্টাব্দ পর্যন্ত মেনরিখ ম্রোহঙে অবস্থান করেন। মেনরিখের বর্ণনায় আরাকান রাজসভায় মুসলমানদের অবস্থান এবং আরাকানের বন্দী বাঙালি মুসলমানদের কাহিনী স্থান পেয়েছে। তিনি আরাকানের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত কিছু মুসলমানের কথাও বর্ণনা করেছেন। মেনরিখের উল্লেখ থেকে আরও জানা যায় যে আরাকানের ব্যবসা বাণিজ্য প্রধানত মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। মেনরিখের বর্ণনা অনুসারে আরাকানের সকল বন্দীদের পর্তুগিজ ও মগদের নৌযানে করে পূর্ব বাংলার উপকূল ভাগে আনতে হয়েছে। নৌযানে নাবিকদের মধ্যে কিছু কিছু মুসলমান ছিল। মেনরিখ দাসবন্দীদের বহনকারী মুসলিম মাঝিমাল্লা পরিচালিত একটি নৌযানে করে ম্রোহঙে আসেন। তিনি এই সমস্ত বন্দী ও মাঝি মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার ব্যর্থ প্রচেষ্টা চালান। রোসাঙ্গ পৌঁছানোর পর মেনরিখ দেখতে পান যে এই সকল বন্দীদের মুসলিম গার্ড বেষ্টিত অবস্থায় এক বিশেষ জায়গায় পুনর্বাসিত করা হয়েছে। নৌযান দিয়ে আগমনকালে তিনি মুসলিম নাবিকদের স্বধর্মাবলম্বী বন্দীদের সম্পর্কে প্রশ্ন করলে মুসলিম নাবিকেরা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে। মেনরিখ কোনো মন্তব্য শোনার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। তার বর্ণনায় উল্লেখ আছে, শ্রী সুধর্মা রাজার একজন উপদেষ্টা বা চিকিৎসক আছেন যিনি ধর্মে মুসলমান। মেনরিখ তাকে একজন মুসলমান ধর্মাবলম্বী দরবেশ বলে আখ্যায়িত করেন। মেনরিখের বর্ণনা মতে এই লোকটি নাকি রাজাকে বলতো যে তিনি রাজাকে অদৃশ্য ও অপ্রতিরোধ করে দিল্লি, পেগু ও সিয়ামের সম্রাটে রূপান্তরিত করে দিতে পারবেন। তিনি আরও বলেন যে এই মুসলিম চিকিৎসক দুবার মদিনা ভ্রমণ করেছেন। মেনরিখ অবশ্য মদিনার স্থলে ঘৃণিত মদিনা কথাটি উল্লেখ করেছেন। অভিষেক অনুষ্ঠানের বর্ণনা দিতে গিয়ে মেনরিখ উল্লেখ করেছেন, অনুষ্ঠানে মুসলিম ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কুচকাওয়াজের সূচনা হয় মুসলমানদের অশ্বারোহী বাহিনীর মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন জনৈক মুসলিম কমান্ডার। বর্ণনা মতে সেই মুসলিম ভণ্ডপীঠটি রৌপ্য খচিত অলঙ্কারে সুশোভিত মখমলের সবুজ পোশাক পরিধান করে জাঁকজমকপূর্ণভাবে সাজানো সাদা একটি আরবীয় ঘোড়ার উপর আরোহণ করে কুচকাওয়াজ অনুষ্ঠানের সর্বাগ্রে অবস্থান নেন। তার পেছনে 600 অশ্বারোহী বাহিনী। এই বাহিনীর সৈন্যদের চোখে মুখে ভাসছিল ভণ্ডপীরের দেখানো স্বর্গের কল্পিত স্বপ্নের আনন্দ। সকলের পোশাক ছিল সবুজ। তাদের গায়ের বাম কাঁধ হতে ঝুলছিল সবুজ রঙে আচ্ছাদিত ধনুক। বাম পাশে বাঁধা ছিল সুদৃশ্য তুনীর, যার ক্রস বেল্ট হতে ঝুলছিল রূপার প্রলেপ আঁকানো বাঁকা শমশের। সকল ঘোড়াকে সবুজ সিল্কের কাপড়ে সাজানো হয়েছিল। উল্লেখ্য, মেনরিখ ডাচদের আশ্রয়ে আরাকানে অবস্থান করেছিলেন। এখানে লক্ষ্য করা যায় লস্কর উজিরের রাজকীয় মর্যাদা সম্পর্কে মেনরিখ কিংবা ডাচ বাণিজ্যিক কেন্দ্রের কারোরই কোনো ধারণা ছিল না। মুসলিম বিদ্বেষী মেনরিখের বর্ণনা হতে মনে হয় উল্লেখিত ভণ্ড দরবেশটি লস্কর উজির আশরাফ। তিনি যে একজন ধার্মিক পুরুষ ছিলেন তাও মেনরিখের বর্ণনায় উল্লেখ করা আছে। মহাকবি দৌলত কাজীর বর্ণনায় বলা হয়েছে, ধর্মপাত্র শ্রীযুক্ত আশরাফ খান, হানাফি মোজাব ধরে চিশতি খানদান, ইমান রতন পালে প্রাণের ভেতর, ইসলামের অলঙ্কার শোভে কলবর। তবে বাংলা সাহিত্যে লস্কর উজির আশরাফ খানের বড় একটি অবদান হল তারই অনুরোধে মহাকবি দৌলত কাজী সতী ময়না ও লোর চন্দ্রানী শীর্ষক একটি মহাকাব্য অনুবাদের কাজে হাত দেন। কোরেশি মাগন ঠাকুরের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসে কোরেশি মাগন ঠাকুর একটি অবিস্মরণীয় নাম। তিনি হলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। রোসাঙ্গ রাজসভায় রচিত বিখ্যাত কাব্য চন্দ্রাবতী কোরেশি মাগনের এক অমূল্য সৃষ্টি। শুধু কবিতা রচনায় নয়, বাংলা সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রেখেছেন এক উজ্জ্বল স্বাক্ষর। মহাকবি আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থখানি রচিত হয়েছিল কোরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। তাই পদ্মাবতী গ্রন্থের সাথে জুড়ে আছে কোরেশি মাগন ঠাকুরের নাম। বলা বাহুল্য, আলাওল রোসাঙ্গ রাজসভার একজন সভাকবি ছিলেন।
বর্তমানে বার্মার অধীনে আরাকান প্রদেশটাই সেকালে রোসাঙ্গ রাজ্য হিসাবে খ্যাত ছিল। বাঙালি জাতির অনেক দুঃখ, বেদনা, আশা আকাঙ্ক্ষার আবেগী স্মৃতির সাথে এখনও মিশে আছে রোসাঙ্গ রাজ্য ও রোসাং রাজসভা। মধ্যযুগের বাংলা সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র এই রোসাঙ্গ রাজ্য। বাঙালি জাতির স্বীয় ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধের ভিত্তি গড়ে উঠেছিল স্বাধীন ও সার্বভৌম রোসাঙ্গ রাজ্যে। স্বাধীন রোসাঙ্গ রাজ্যের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার উত্তরাধিকারী বাঙালি মুসলিম সমাজ। মহাকবি আলাওল যখন আরাকানে পৌঁছান তখন সে দেশের রাজা ছিলেন থতমিনতার। তার রাজত্বকাল ছিল ১৬৪৫ থেকে ১৬৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত। কোরেশি মাগন ঠাকুর ছিলেন থতমিনতারের প্রধানমন্ত্রী। মাগন রচিত চন্দ্রাবতী কাব্যে রসুল প্রশংসা করলেও সমকালীন ইতিহাসে তার জন্মবৃত্তান্তের কিছুই উল্লেখ নেই। এতে তার প্রচার বিমুখতার পরিচয় পাওয়া যায়। তবে মহাকবি আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থে কোরেশি মাগন ঠাকুরের সম্যক পরিচয় বর্ণনা আছে। যেমন উল্লেখ আছে, কন্যার ভৈরব দেখি ভাবে নরনাথে, এতদ সম্পদ সমর্পিমু কার হাতে। এক মহাপুরুষ আসিল সেই দেশে, মহাসত্য মুসলমান সিদ্দিকের বংশে। নানাগুণ পরাগ মহন্ত কুলীন, তাহাকে আনিয়া নূপ কন্যা সমীর পিল। অতএব কোরেশি মাগুন ঠাকুরের পরিবার ছিল আরব থেকে আগত সিদ্দিক বংশীয় মুসলমান। কুরাইশ বংশীয় বলে নামের প্রথমে কোরেশি যোগ করা হয়েছে। তার পিতার নাম ছিল কোরেশি বড় ঠাকুর। স্পষ্টতই ঠাকুর তার পারিবারিক উপাধি। পিতা তার নাম মাগন কেন রেখেছিলেন এর পেছনের একটি কারণও কাব্যে বর্ণনা আছে। পিতা বড় ঠাকুর ছিলেন রাজা নরপিতাগ্রীর সৈন্যমন্ত্রী। রাজা নরপিতাগ্রী ১৬৩৮ থেকে ১৬৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রোসাঙ্গ শাসন করেন। ১৪৩০ খ্রিস্টাব্দের সুলাইমান শাহর রাজত্বকাল থেকে ১৬৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ নরপিতাগ্রীর রাজত্বকাল পর্যন্ত রোসাঙ্গের প্রত্যেক রাজাই একটি মুসলিম নাম ধারণ করেছেন। তবে দুষ্প্রাপ্য ফরাসি শব্দ থেকে নরপিতাগ্রীর মুসলিম নাম পাঠোদ্ধার সম্ভব হয়নি বলে ডক্টর শহীদুল্লাহ সহ অনেক গবেষক মত প্রকাশ করেছেন। আবার কিছু কিছু গবেষক এই পাঠটি দ্বিতীয় সেকেন্দার শাহ বলে অনুমান করেছেন। কিন্তু নরপিতাগ্রীর পর আরাকানের আর কোনো রাজাকেই মুসলিম নাম ধারণ করতে দেখা যায়নি। তবে মুদ্রার এক পিঠে কলেমা খোদাই অব্যাহত ছিল। আরাকান ইতিহাস বর্ণনা মতে দেখা যায়, নরপিতাগ্রী এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ১৬৩৮ খ্রিস্টাব্দে আরাকানের রাজা থ্রি-থু ধর্মাকে উৎখাত ও হত্যা করে রোসাঙ্গের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। থ্রি-থু ধর্মা মুসলিম নাম দ্বিতীয় সেলিম শাহ বলে কেউ কেউ উল্লেখ করেছেন। কোরেশি মাগুন ঠাকুর ও তার পিতা বড় ঠাকুর রাজা নরপিতাগ্রীর আমাত্য ছিলেন। এর থেকে এ কথা অনুমিত হয় বড় ঠাকুর থ্রি-থু ধর্মার অধীনে উচ্চ কোনো সামরিক পদে অধিষ্ঠিত ছিলেন। এ সময় লস্কর উজির আশরাফ খান ছিলেন থ্রি-থু ধর্মা রাজার প্রধানমন্ত্রী ও সৈন্যমন্ত্রী। এমনকি প্রশাসনিক শাসনকর্তা হিসেবে তিনি প্রায় ১৩ বছর আরাকানের শাসনকার্য পরিচালনা করেছেন। লস্কর উজির আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় মহাকবি দৌলত কাজী, সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। থ্রি-থু ধর্মাকে উৎখাতের ষড়যন্ত্রে কোরেশি বড় ঠাকুর জড়িত ছিলেন কিনা সেটি জানা যায়নি। তবে তিনি নরপিতাগ্রীর সৈন্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। মহাকবি আলাওলের বর্ণনা মতে বড় ঠাকুরের কোনো সন্তান হচ্ছিল না বলে কিংবা মারা যেত বিধায় তিনি স্রষ্টার কাছে অনেক মেগে একটি পুত্র সন্তান লাভ করেছিলেন বলে পুত্রের নাম রাখলেন মাগন ঠাকুর। যেমন বলা হয়েছে, রাজ্য সৈন্য মন্ত্রী ছিল বড়হই ঠাকুর, প্রভূত মাগিয়া পাইল কুলদীপ সুর। প্রভু স্থানে মাগিয়া পাইল পরার্থনা করি, তে কারণে মাগন ঠাকুর তাহার নাম ধরি। সম্ভবত নরপিতাগ্রীর মৃত্যুর আগেই কোরেশি বড় ঠাকুর মারা যান। নরপিতাগ্রী রাজার এক কন্যা সন্তান ছিল। তিনি ছিলেন অপরূপ সুন্দরী। রাজার বৃদ্ধ অবস্থায় এই কিশোরী কন্যাকে
কার হেফাজতে রাখবেন এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। অবশেষে কন্যার তত্ত্বাবধানের ভার পড়ল মহাসত্য মুসলিম সিদ্দিক বংশের কোরেশি মাগন ঠাকুরের ওপর। রাজকুমারীর সাথে বিয়ে হল রাজার ভ্রাতুষ্পুত্র থদমিন্তারের। নরপিতাজ্ঞের মৃত্যুর পর থদমিন্তার রাজা হলেও মুখ্য পাটেশ্বরী ছিলেন নরপিতাগ্রীর কন্যা। ১৬৫২ খ্রিস্টাব্দে এক পুত্র সন্তান রেখে থদমিন্তার মারা যান। থদমিন্তার মৃত্যুর পর রোসাঙ্গ রাজ্যে নেমে আসে এক দারুণ দুশ্চিন্তা। সবাই ভাবতে থাকে রাজ্য শাসন চলবে কি করে। অবশেষে কোরেশি মাগন ঠাকুরকে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে রানী রাজকার্য পরিচালনার ভার গ্রহণ করেন। এভাবে কোরেশি মাগন ঠাকুর সুদীর্ঘকাল অবধি মৃত্যুর পূর্ব পর্যন্ত রোসাঙ্গ রাজ্যের রাজসভায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন উজ্জ্বল বর্ণের সুপুরুষ ও অনন্য সাধারণ প্রতিভার অধিকারী। আরবি, ফার্সি, মাঘি ও হিন্দুস্তানি ভাষায় তার ছিল পাণ্ডিত্য। গানের প্রতিও তার ছিল প্রবল অনুরাগ। তিনি নিজেও যেমন কাব্য রচনা করেছেন, তেমনি বাংলা সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতা করে বাংলা ভাষাকে করেছেন সমৃদ্ধশালী। শুধু তাই নয়, আরাকানের ইসলাম প্রচারে ও প্রসারে তিনি অনেক অবদান রেখেছিলেন। যেমন বলা হয়, ওলামা সৈয়দ শেখ যত পরদেশী, প্রশন্ত আদর করি বহু স্নেহবাসী, কাহাকে খতিব কাকে করেন তো ইমাম, নানাবিধ দানে পুয়ান্ত মনস্কাম। মহাকবি আলাওলের বর্ণনায়ও আরাকানের একটি রাজনৈতিক ইতিহাস পাওয়া যায়। মহাকবি আলাওলের কর্মজীবন কেটেছে আরাকানের রাজধানী রোসাঙ্গ শহরে। রোসাঙ্গ শহরেই তিনি মৃত্যুবরণ করেন। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মহাকবি আলাওল বর্ণিত রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। তার জীবদ্দশায় মোগল যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে আসেন। তিনি প্রত্যক্ষ করেছেন রোসাঙ্গ রাজার হাতে শাহ সুজা ও তার পরিবারের সকল সদস্যের করুণ মৃত্যুর ঘটনা। ইতিহাস পাঠে আমরা জানতে পারি, শাহ সুজার মৃত্যুকে কেন্দ্র করে আরাকানের রাজশক্তির সাথে মুসলমানদের প্রথম কলহ বিবাদ শুরু হয়। হয়তোবা কোনো এক কুচক্রী মহল এই ঘটনার সুযোগে রাজা ও মুসলমানদের মধ্যে অবিশ্বাসের বীজ ছড়িয়ে দেয়। যেমন আলাওল বিরচিত সয়ফুল মুলুক বদিউজ্জামাল পুথির দ্বিতীয়াংশে বর্ণনায় আছে, তাহার পাছে শাহ সুজা দ্বীপ কুলেশ্বর, দৈব পরিপাক আইল রোসাঙ্গ শহর। রোসাঙ্গ নৃপতির সঙ্গে হইল বিসম্বাদ, আপনার দোষ হন্তে পাইল অবসাদ। যতেক মুসলমান তান সঙ্গে ছিল, নৃপতির শাস্তি পাই সর্বলোক মইল। মির্জা নামে এক পাপী সত্য ধর্মভ্রষ্ট, সালেত উঠিল পাপী লোক করি নষ্ট। যার সঙ্গে ছিল তার তিল মন্দ ভাব, অপবাদে নষ্ট করি পাইল নরক লাভ। মরণ নিকটে জানি ইচ্ছাগত পাপ, যে জনে করোয়ে সেই নরক মাগে আপ। এজিদ প্রকৃতি সেই দাসীর নন্দন, মিথ্যা কহি কত লোক করাইল বন্ধন। আয়ুযুক্ত সব মুক্ত করিল স্থানে, পাপরাশি ধর্মনাশী মইল শাল স্থানে। বিনা অপরাধে মোরে দিল পাপ ছাড়ে, না পাইয়া বিচার পুরিলং কারাগারে। বহু যন্ত্রণা দুঃখ পাইলুং কর্কশ, গর্ভবাস সম্পিল 50 দিবস। উপরের বর্ণনা হতে বোঝা যায়, শাহ সুজা শুধু সপরিবারে নিহত হননি, তার সাথে যত মুসলমান এসেছিল তাদের সবাইকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। কিছু কিছু ঐতিহাসিক তথ্যে উল্লেখ আছে, শাহ সুজার সঙ্গে আগত সৈনিকদের রাজা চান্দা সুধর্মা বা চন্দ্র সুধর্ম ক্ষমা করে নিজের দেহরক্ষী বাহিনীর সদস্য হিসাবে নিয়োগ দেন এবং দেহরক্ষী বাহিনীর এই সদস্যরা নিজেদের বেতন বৃদ্ধির দাবিতে রাজপ্রাসাদ একসময় জ্বালিয়ে দেয়। কিন্তু মহাকবি আলাওলের জীবনী পাঠে আমরা জানতে পারি, তিনি নিজেই অশ্বারোহী সদস্য হিসেবে রাজার দেহরক্ষীর কাজে নিয়োজিত ছিলেন। অতএব শাহ সুজার আরাকান গমনের পূর্ব থেকেই রোসাঙ্গের মুসলমানদের নিয়ে রাজার দেহরক্ষী বাহিনী গঠিত হয়েছিল। উপরের কাব্যাংশ থেকে আমরা আরও জানতে পারি, মির্জা নামক জনৈক কুচক্রী শাহ সুজার সাথে জড়িত থাকার অপবাদ দিয়ে বহু লোককে কারারুদ্ধ করেন এবং এই পাপিষ্ঠ মির্জার চক্রান্তের শিকার হয়ে মহাকবি আলাওলও
50 দিন কারাভোগ করেন। এই ঘটনা থেকে এও প্রতীয়মান হয় যে শাহ সুজার করুণ মৃত্যুকে কেন্দ্র করে মুসলমানগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এর অল্প কিছুকাল পর নবাব শায়েস্তা খানের কাছে চট্টগ্রামের পতন ঘটলে আরাকান রাজ্য ক্রমশ সংকুচিত ও জৌলুসীন হয়ে পড়ে। আরাকান রাজার বিশাল নৌবাহিনী পর্যুদস্ত হয় এবং সঙ্গত কারণেই এরা চাকরিহীন হয়ে পড়ে। এই সমস্ত নৌসেনারা ছিল আরাকানের মগ সম্প্রদায়ভুক্ত। নৌবিদ্যার পাশাপাশি বঙ্গোপসাগরে দস্যুবৃত্তি ছিল এদের প্রধান পেশা। বেকার অবস্থায় স্বদেশে ফিরে গেলে এরা হয়ে পড়ে রোসাঙ্গের ক্ষমতার দ্বন্দ্বের অন্যতম এক প্রতিপক্ষ। বলা বাহুল্য, এরা ছিল স্বভাবে অসভ্য ও বর্বর প্রকৃতির। কথিত আছে 1670 খ্রিস্টাব্দে আরাকানের মগ সম্প্রদায় রোসাঙ্গের মুসলমানদের বিরুদ্ধে এক বেপরোয়া জাতিগত নির্মূল অভিযান শুরু করে। রোসাঙ্গের মুসলমানেরা জোট বেঁধে সকল মগ দস্যুদের হত্যা করে এর জবাব দেয়। এই সময় শাহ সুজা হত্যার প্রতিশোধ গ্রহণার্থে ভারতবর্ষ থেকে অনেক মুসলমান আরাকানে এসে সমবেত হন। আরাকানের এমন এক অস্থির মুহূর্তে উচ্চাভিলাষী সামন্ত রাজারা ছড়িয়ে দেন একের পর এক চক্রান্তের জাল। সামন্তদের কারণে আরাকানের স্বাধীনতার প্রতীক রাজপরিবারের ক্ষমতা যতই চ্যালেঞ্জের সম্মুখীন হয়, ততই আরাকানের রাজনৈতিক শক্তি মগ মুসলিম সাম্প্রদায়িকতায় রূপ নিয়ে আত্মপ্রকাশ করতে থাকে। সেই সাম্প্রদায়িকতার মাসুল অদ্যাবধি দিতে হচ্ছে আরাকানের জনগণকে। শাহ সুজার করুণ মৃত্যু কিংবা আরাকান রাজার এই নির্মম আচরণ আরাকানের রাজশক্তি ও জনগণের সর্বনাশ ডেকে এনেছিল, তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, আরাকান রাজ সান্ধাতু ধর্মা শাহ সুজার সাথে প্রতিজ্ঞা করেছিলেন তিনি তাকে একটি জাহাজে করে মক্কায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করবেন। উল্লেখ্য, মহাকবি আলাওল শাহ সুজার এই করুণ মৃত্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আপনার দোষ হন্তে পাইল অবসাদ। এ কি আলাওলের রাজভক্তি, ভয়, নাকি রোসাঙ্গের মুসলমানেরা প্রত্যাশা করেছিলেন শাহ সুজার কন্যার সাথে আরাকানের অত্যন্ত সুদর্শন সুপুরুষ ও তরুণ রাজা সান্ধাধু ধর্মার বৈবাহিক সম্পর্কে স্থাপিত হোক? হয়তোবা তেমন হলে আরাকান এক পরিপূর্ণ মুসলিম রাজ্যে পরিণত হতো। মহাকবি আলাওল সয়ফুল মুলুক বদিউজ্জামাল পুঁথিটি রচনার কাজ শুরু করেছিলেন কোরেশি মাগন ঠাকুরের অনুরোধ ক্রমে। পুঁথিটি শেষ করার পূর্বেই মাগন ঠাকুর মৃত্যুবরণ করেন। এর দ্বিতীয় অংশ শেষ করেন শাহ সুজার মৃত্যুর 9 বছর পর সৈয়দ মুসার অনুরোধে। সৈয়দ মুসা ছিলেন আরাকান রাজসভার একজন উচ্চপদস্থ আমাত্য। তিনি ছিলেন কোরেশি মাগুন ঠাকুরের একজন ঘনিষ্ঠ বন্ধু। আবার কিছু কিছু সূত্রে এই পুঁথির পাঠোদ্ধার করতে গিয়ে সৈয়দ মুসার স্থলে সৈয়দ মাসুদ সাহা পাঠ করা হয়েছে। যেমন সৈয়দ মাসুদ সাহা রোসাঙ্গের কাজী, জ্ঞান অল্প আছে বলে মোরে হইল রাজি, দয়াল চরিত্রপীর অতুল মহত্ব, কৃপা করি দিলেন কাদেরি খিলাফত। মহাকবি আলাওল সর্বপ্রথম যে কাব্যগ্রন্থটি রচনার কাজ শুরু করেন তা হচ্ছে পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে তিনি এই গ্রন্থটি রচনা শুরু করেন। এরপর মহাপাত্র সুলাইমানের অনুরোধে তিনি সতী ময়না রচনার অসম্পূর্ণ অংশটি শেষ করেন। প্রকৃতপক্ষে সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যগ্রন্থটি রচনার কাজ শুরু করেন আলাওলের প্রায় 30 বছর পূর্বে মহাকবি দৌলত কাজী। লস্কর উজির আশরাফ খানের অনুরোধে দৌলত কাজীর এ রচনার কাজ শুরু করলেও তিনি তা সম্পন্ন করতে পারেননি। মহাপাত্র সুলাইমান আলাউলকে বাকি অংশ শেষ করতে অনুরোধ করেন। এখান থেকে প্রতীয়মান হয় দৌলত কাজীর সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যগ্রন্থটি রোসাঙ্গের জনগণের কাছে খুবই সমাদৃত হয়েছিল এবং আরও মনে হয় লস্কর উজির আশরাফ খানের নাম মুখে মুখে তখন উচ্চারিত হয়। কবি আলাওল তার অপর একটি কাব্যগ্রন্থ হপ্তপয়কর রচনার কাজ শুরু করেন চন্দ্র সুধর্মা রাজার মুখ্য সেনাপতি সৈয়দ মুহাম্মদের অনুরোধে। অপর একটি গ্রন্থ তোহফা রচনার কাজ শুরু করেছিলেন শ্রীমন্ত সুলাইমানের অনুরোধে। এরপর দারা সেকান্দার নামা রচনা শুরু করেন নবরাজ মজলিসের অনুরোধে। পুস্তকের প্রথমেই নবরাজ মজলিসের পরিচয় তুলে ধরা হয়েছে।
হেনধর্মশীল রাজা অতুল মহত্ব, মজলিস নবরাজ তান মহামাত্য। অর্থাৎ নবরাজ মজলিস ছিলেন তৎকালীন রোসাঙ্গের মুসলমানদের প্রধান, রাজসভার প্রধানমন্ত্রী। আমরা আরও জানতে পারি নবরাজ মজলিসই রাজা চন্দ্রসুধর্মার রাজ্যাভিষেককালে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এ যাবৎ প্রাপ্ত মহাকবি আলাওলের রচিত কাব্যগ্রন্থসমূহে আমরা জানতে পারি কোরেশি মাগন ঠাকুর ছিলেন চন্দ্রসুধর্মা রাজার পিতা থদমিন্তারের রাজসভার মন্ত্রী। মাগন ঠাকুরের মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন নবরাজ মজলিস। চন্দ্রসুধর্মা রাজার মুখ্য সেনাপতি ছিলেন সৈয়দ মুহাম্মদ। সৈয়দ মাসুম সাহা ছিলেন রোসাঙ্গের বিচারপতি। রাজার অন্যতম এক আমত্ত ছিলেন শ্রীমন্ত সুলাইমান। এতক্ষণ আমরা পড়লাম N.M. হাবিবুল্লাহ রচিত রোহিঙ্গা জাতির ইতিহাস এই গ্রন্থটির তৃতীয় পর্বটি। পরবর্তী পর্ব স্বাধীন আরাকানের পতন শোনার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ। ধন্যবাদ।